This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাবছেন তো এটা কীরকম একটা প্রশ্ন হলো? আপনাদের একটা বিষয় জানিয়ে দিই, জানেন তো এই প্রশ্নটা সহজ সরলভাবে ভাবার চেষ্টা করবেন না। প্রশ্নটা ওই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের একটা গুগলির মতো, আর গুগলির উত্তর সেটা তো গুগল দিতে পারে না। তাই যদি কেউ ইন্টারনেটে সার্চ করে উত্তর খুঁজতে যান, উত্তর তো খুঁজে পাবেন না। কারণ বিষয়টা একবার খেয়াল করে দেখুন, কোন রাজ্যে কেউ কোনো রাজনৈতিক দল তারা জিততে চায় না। মানে উল্টোটা দিক থেকে ভাবুন, কোনো রাজনৈতিক দলই কি হারার জন্য ভোটে লড়ে নাকি? সবাই তো জেতার জন্যই লড়ে। কিন্তু জেতার পর গলায় মাছের কাঁটা বেঁধার দশা হলে তখন কি হয়? বিজেপি কি এরকমই একটা কাঁটা 2 বছর পর গলার থেকে উপড়ে ফেললো? মনে হচ্ছে সেরকম। তো মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং ইস্তফা দিয়েছেন, তাতে কাঁটা উপড়ালো নাকি কাঁটাটা আবার উপরে অন্য কোথাও বেঁধার উপক্রম হলো? দেখুন, নাকি কোনো এরকম একটা উপক্রম হওয়ার কাঁটা সেটাও উপরে ফেলা হলো। জটিল না? কিন্তু উত্তরটা আপনারা পেয়ে গেছেন। মণিপুর, ওখানে সত্যিই কোনো পলিটিক্যাল পার্টি ভোটে বোধহয় জিততে চাইবে না এরপর। মানে অন্তত নিজেদের হাতে তো কেউ রাখতেই চায় না। এই দেখুন, কংগ্রেস সহ বিরোধীরা তারা 2 বছর ধরে বীরেন সিংয়ের ইস্তফা দাবি করছিল। সংসদীয় দল মণিপুর গেছে, তৃণমূল পর্যন্ত মণিপুরে দল পাঠিয়েছে, লোকসভা ভোটে মণিপুর ইস্যু পর্যন্ত হয়েছে। এতদিন কিছু করেনি কিন্তু বিজেপি। কিন্তু এতদিন সহ্য করার পর এখন কেন ইস্তফা দেওয়া হলো? ইস্তফা দেওয়া হলো, কিন্তু এখন কেন? কংগ্রেস দাবি করছে যে তাদের আজ অনাস্থা আনার কথা ছিল, ক্রস ভোটিংয়ে বীরেন সিং সরকার পড়ে যাওয়ার কথা ছিল। এবার পড়ে গেলে সেটা তো সরকারের পক্ষে ফেস লস, বিশেষ করে এমন একটা সময় যখন নরেন্দ্র মোদী আমেরিকায় যাচ্ছে, সেখানে আবার ট্রাম্পের সাথে মুখোমুখি বসে কথাবার্তা বলার কথা। এমনিতে এই মুহূর্তে তিনি একদম হাই স্পিরিটে রয়েছেন, দিল্লি জয় হয়ে গেছে। এই পরিস্থিতিতে একটা কাঁটা বেঁধাটা হঠাৎ হয়তো কোথাও গিয়ে সেই আত্মবিশ্বাসের মধ্যে যা হয়, ফুলে থাকা অবস্থায় কাঁটা বেঁধলে যা হয় সেরকম একটা দশা করতে পারতো, সেটাও হলো না। সামান্যতম যে সমস্যা সেটা কিন্তু টাইমলি মনে হচ্ছে কোথাও গিয়ে তারা উপড়ে ফেললো। তাই জন্যই কংগ্রেস বলছে যে অনাস্থায় সরকার পড়ে যাওয়ার আগেই বীরেন সিংকে এইভাবে যে ইস্তফাটা দেওয়ানো হলো তাতে মুখ রক্ষা হলো। देखिए, विपक्ष तो बार बार मणिपुर की बात उठा रहा है ही। भाजपा जितने बार मणिपुर के मुद्दे को दबा रही है, हम मणिपुर की स्थिति पर और प्रकाश डालने की कोशिश कर रहे हैं और कहीं ना कहीं हमारा दबाव भी काम में आया। लेकिन अफसोस की बात यह है कि भाजपा के पास आज भी मणिपुर में शांति लाने का कोई भी योजना उनके पास नहीं। ये सिर्फ मुख्यमंत्रियों का म्यूजिकल चेयर्स खेल रहे हैं। মিউজিক্যাল চেয়ার ফেয়ার কিচ্ছু না, বুঝলেন তো? যা বললাম সেটাই সত্যি। ওই মণিপুরের মুখ্যমন্ত্রীর চেয়ারটা হচ্ছে ইলেকট্রিকের চেয়ার। মণিপুরের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেই শক খেতে হয়। শক করে কেউ কি শক খায় নাকি? তাই চেয়ারটাকে কোনো দলই উপভোগ করে না। এই দেখুন, যখন ওই সেনা আইন প্রত্যাহারের দাবিতে শর্মিলা চানু আমরণ অনশন শুরু করেছিলেন, যখন ওই অসম রাইফেলসের সদর দপ্তরের সামনে 12 জন মা নগ্ন হয়ে এক তরুণীর ধর্ষণ আর খুনের প্রতিবাদ জানিয়েছিলেন, তখনও তো মণিপুর আন্তর্জাতিক স্তরে ভারতের অস্বস্তির কারণ হয়েছিল। কংগ্রেস সরকার তাতে শক খেয়েছিল, আর বিরোধী শিবির থেকে বিজেপি তখন সেটা উপভোগ করেছিল। আবার 2023-এ যখন হঠাৎ করে সংসদীয় অধিবেশনের আগে মণিপুরে তরুণীকে নগ্ন করে নির্যাতনের ভিডিওটা ভাইরাল হলো, তখন ইম্ফল আর দিল্লিতে ডবল শক খেয়েছিল বিজেপির ডবল ইঞ্জিন সরকার। গত
আড়াই দশকের ইতিহাস সাক্ষী, জানেন তো? এই মণিপুরের এই মুখ্যমন্ত্রীর কুর্সি কেউ উপভোগ করেননি। ওই জন্য বললাম না, কোনো দল চায় না যে মণিপুর তাদের দখলে থাকুক, কারণ মুখ্যমন্ত্রীর কুর্সি, ক্ষমতা, এগুলো দখল করে সেগুলো উপভোগ করার যে আনন্দ, সেটা প্রতি মুহূর্তে মাটি করার জন্য আরও 5খানা উপদ্রব আছে। এখানে ওই নবনিযুক্ত মুখ্যমন্ত্রীরা সবাই অজানা আশঙ্কায় ভোগেন, বসলাম তো থাকবো কতক্ষণ। আর বিদায়ী মুখ্যমন্ত্রীরা তারা হাঁফ ছেড়ে বাঁচেন। বীরেন সিং ইস্তফা দেওয়ার পর বিজেপির শীর্ষ নেতৃত্বও কি দম ফেলার ফুরসত পেল? দেখুন, পেল তো বটেই। রাজ্যবাসীর অভিযোগ তো এই বীরেন সিংয়ের বিরুদ্ধেই ছিল। তাহলে এই সিদ্ধান্তটাই বিজেপি আগে নেয়নি কেন ভাবছেন তো? 2 বছর ধরে যেরকম গলায় ওই কাঁটা বিঁধেছিল, তখনও তো কিছু করা হয়নি। গলায় 2 বছর ধরে এই হলাহলের মতো মণিপুর নিয়ে বসেছিলেন কেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ? এই উত্তরটাও গুগলির মতো হলেও তুলনায় সহজ। তখন পরিস্থিতি অনুকূল ছিল না। তখন যদি বীরেন সিং ইস্তফা দিয়ে দিতেন, তাহলে ইন্ডিয়া ঐক্য রক্তের গন্ধ পেয়ে যেত। প্রত্যেকটা রাজ্যে বিজেপি সরকারকে আক্রমণ করত, কারণ তারা ধরে নিত যে বিজেপি চাপের মুখে মাথা নত করে, নাট ধরে রাখতে পারে না। তাহলে তো আক্রমণ করার এটাই হচ্ছে আসল সময়। মণিপুর কোথায়? দেখুন, নর্মাল কোর্সে যদি এই প্রশ্নটা করেন, সেটা আমাদের রাজ্যের 12 আনা মানুষ ঠিক করে বলতে পারবেন না। সেখানে কী নিয়ে এত ঝামেলা হচ্ছে জিজ্ঞেস করে দেখুন, চায়ের দোকানে জিজ্ঞেস করুন, মানে অধিকাংশ লোক সেটা পরিষ্কার করে জানেন না। ইনফ্যাক্ট এটা জটিল সমস্যা, বোঝা এত সহজে সম্ভবও নয়। আঞ্চলিক আর আন্তর্জাতিক রাজনীতি রয়েছে, জাতিগত সংঘাত রয়েছে, মাদক মাফিয়াদের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, বিশ্বের 2 মহাশক্তিধর দেশের কায়েমি স্বার্থ রয়েছে। সব একদম জট পাকিয়ে একদম যাচ্ছাতেই অবস্থা। জাতীয় সুরক্ষার বিষয় কেন্দ্রীয় সরকার সব কথা খোলসা করে বলে না, কিন্তু সেই ঘোলাটে জলেই তো রাজনীতি হয়েছে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল পর্যন্ত সেখানে সংসদীয় দল পাঠিয়েছিল। দেখুন, কেউ বলতেই পারে যে আরে তৃণমূলের তো মণিপুরে দল পাঠানোর অধিকার রয়েছে। অবশ্যই আছে, 100 বার আছে। 2012 সালে তৃণমূলেই তো এখানকার 7 জন বিধায়ক ছিল। ইনফ্যাক্ট তৃণমূলই ছিল মণিপুরের প্রধান বিরোধী দল তখন। সেটাই ছিল মণিপুরের প্রথম বং কানেকশন। এবার প্রশ্ন হচ্ছে, বীরেন সিং ইস্তফা দেওয়ার পর আবার কি মণিপুরে দল পাঠাবে তৃণমূল কংগ্রেস? না, খুব সম্ভবত না, কারণ মণিপুর নিয়ে তৃণমূলের আর কোনো উৎসাহই বেঁচে নেই। তা না হলে এত করে কিন্তু দেখতেন ওই সোশ্যাল মিডিয়া পোস্টের বন্যা বয়ে যেত। আর ঠিক এই কারণেই, ঠিক এই সময় মণিপুরের মুখ্যমন্ত্রীকে ইস্তফা দেওয়া হলো বিজেপি, এমন একটা সময় যখন বিরোধীরা ছন্নছাড়া, বিরোধীরা উৎসাহ হারিয়েছেন। এখন মুখ্যমন্ত্রী ইস্তফা বিজেপির পরাজয় হিসেবে ধরা হবে না। এখন বিজেপির মুখ্যমন্ত্রী ইস্তফা দিলে ইন্ডিয়া ঐক্য কোনো ট্রফি পাবে না। মানে আপনি যদি ট্রফি দিতেও চান, ট্রফিটা তুলবেন কে? ইন্ডিয়া ঐক্যই তো এই দিল্লির ভোটের পর ছত্রভঙ্গ হয়ে বসে আছে। এখন বীরেন সিং ইস্তফা দিলে চাপের মুখে নতি স্বীকারের ওই ব্যাখ্যাটা কেউ করতে পারবে না, কারণ গত 3টে রাজ্যে পরপর জেতার পর বিজেপি চাপে রয়েছে। এই ব্যাখ্যা তো দেশবাসীকে গেলানো যাবে না। সুতরাং বুঝতে পারছেন, এইটাই মণিপুর ছেড়ে দেওয়ার সেরা সময়। এবং এই জন্যেই এতদিন ওই বললাম গলায় হলাহলের মতো মণিপুরকে নিয়ে আটকে আছে, তাও বসেছিল বিজেপি। এতদিনে সেটা ওগরালো। আর দেখুন, আজ ওই বললাম যে এই গোটা বিষয়টার মধ্যে মহাশক্তিধর দেশগুলোরও কিছু ভূমিকা রয়েছে। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত তিনিও তো দেশে ফিরে গেছেন। এবার তার ওই এরিক গারসেটি, তার কিন্তু বিবিধ ভূমিকা ছিল মণিপুর নিয়ে। বাইডেন নিয়োগ করেছিলেন, তো এখানে এসে তিনি মণিপুর নিয়ে খুব কান্নাকাটি করছিলেন। ডোনাল্ড ট্রাম্প আসার পর পত্রপাঠ এরিককে সরিয়েছেন। আরও 1 দফা কান্নাকাটির পর এরিক এর মধ্যেই দেশে ফিরে গেছেন। ফলে তার তরফ থেকে মানে আন্তর্জাতিক স্তরেও বলার মতো কোনো লোক নেই। ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে ভারতকে চাপ দিতে পারেন, কিন্তু মণিপুর নিয়ে
না, এখন অবধি তার কোনো মাথা ব্যথা আছে বলে তো শোনা যায়নি। তাই নিশ্চিন্ত মনে বীরেন সিংকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের উদ্দেশ্যে প্লেনে চললেন। ঠিক তখন বললাম টাইমিং, একদিকে ওগরালেন আর আরেকদিকে নতুন একটা ক্ষেত্র প্রস্তুত হলো যখন লোকসভায় দাঁড়িয়ে বোমা ফাটালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। यूएसएड ने ओपन सोसाइटी फाउंडेशन जॉर्ज सोरोस को 5,000 करोड़ रुपया भारत को टुकड़े करने के लिए दिया या नहीं दिया? यूएसएड और जॉर्ज सोरोस की ओपन सोसाइटी फाउंडेशन ने राजीव गांधी फाउंडेशन और राजीव गांधी चैरिटेबल ट्रस्ट को पैसा दिया कि नहीं दिया? ओवरसीज कांग्रेस के जो अध्यक्ष है सैम पित्रोदा साहब, उनको यूएसएड ने पैसा दिया या नहीं दिया? बांग्लादेश का जो पोषाहार है, जिसको कि यूनुस जो सीईओ है, वो जिसने कि बांग्लादेश में डेमोक्रेसी को बर्बाद किया, उसके साथ गांधी परिवार के क्या संबंध है? राजीव गांधी फाउंडेशन में जो विजय महाजन है, प्रधान जो उनकी संस्था है, उसको यूएसएड पैसा दे रही है कि नहीं दे रही है? वक्फ एक्ट को जो जकात फाउंडेशन विरोध कर रहा है, जिसको कांग्रेस पार्टी सपोर्ट कर रही है, वो उसको यूएसएड ने पैसा दिया कि नहीं दिया? कांग्रेस पार्टी यूएसएड और सोरोस फाउंडेशन के साथ मिलकर देश को टुकड़े टुकड़े करना चाहती है। কি বুঝলেন? যখন ওই ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী কথা বলতে যাবেন, ততক্ষণে নিশ্চয়ই ট্রাম্পের কাছে এই খবর পৌঁছে যাবে যে ভারতের সংসদে ওই কোথাও গিয়ে জর্জ সোরোস, কোথাও গিয়ে এখানকার বিভিন্ন বিষয়, বাংলাদেশ, সব কিছুর মধ্যে একটা যোগসূত্র নিয়ে আলোচনা হয়েছে, হইচই হয়েছে। নিশ্চিত এই বিষয়টা ট্রাম্পের মনোমতই হবে। তাহলে খেলা কিভাবে ঘোরে বুঝতে পারছেন? একটা কাঁটা উগরে আরেক জায়গায় কাঁটা বিধিয়ে অন্য কোথাও অন্য কারুকে একটা স্বস্তি দেওয়া, মানে যাতে ঘুরে গিয়ে অন্য কারুর কাছে কাঁটা হয়ে পৌঁছয় সেই ব্যবস্থা করা। রাজনীতির খেলা তো ওই নিজের কাঁটা ওপরানোতে শেষ হয়ে যায় না, সেটা ঘুরিয়ে যতক্ষণে কোনো না কোনো প্রতিপক্ষের গলায় বিধিয়ে দেওয়া যাচ্ছে, রাজনীতিকরা তাদের খেলাটা শেষ বলে মনে করেন না। তখন গিয়ে তারা মনে করেন যে বৃত্তটা সম্পূর্ণ হলো যখন নিজেদের গলার কাঁটাটা প্রতিপক্ষের গলায় গিয়ে বেঁধে। সোজা বাংলায় খেলা ঘুরে যায়। ঘুরে তো গেল। দেখুন, এতদিন হিন্ডেনবার্গ রিসার্চ নিয়ে সংসদে বিরোধীরা হইচই করত, ট্রাম্প জিতলেন আর হিন্ডেনবার্গ রাতারাতি ঝাঁপ বন্ধ করে দিল। এবার পাল্টা রিপোর্ট সামনে আসছে, আমেরিকার করদাতার টাকায় চলা সংস্থা ইউএসএইড বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি নাকি দেখতে পেয়েছেন এই সংস্থা যেটা করার কথা ছিল তার বদলে উল্টো কাজকর্ম করছে। এই সংস্থার বিশ্বজুড়ে দারিদ্র, অপুষ্টির মতো সামাজিক সমস্যা মেটাতে কাজ করার কথা ছিল, কিন্তু তা নাকি তারা করেনি। তারা মার্কিন করদাতার অর্থের অপব্যবহার করে সেই সমস্ত কাজকর্মগুলো করছে যেগুলো ঠিক ওই প্রাচীনতম গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয়। তারা নাকি বিভিন্ন দেশের ওই কোথাও গিয়ে সুস্থিতি নষ্ট করার জন্য কাজকর্ম করছে এবং ওই টাকাগুলোকে ঘুরিয়ে ব্যবহার করছে। দেখুন, সেই জন্য যে এটাকে যে বক্তব্য রেখে ট্রাম্প এই ইউএসএইডকে বন্ধ করে দিলেন, লোকে ভাববে আরে এটা তো আমেরিকাতে এটাই করে থাকে, বিভিন্ন দেশের ব্যাপারে মাথা গলিয়ে সেই দেশকে উত্তক্ত করে সেখানে গণ্ডগোল পাকানোটাই তো মার্কিনীদের কাজ। তা হঠাৎ করে ট্রাম্প তিনি অন্যরকম ভাবতে গেলেন কেন? কারণ এটা তার তৈরি করে দেওয়া প্ল্যান নয়। তিনিও লোককে উত্তক্ত হয়তো করবেন, কিন্তু নিজস্ব ভঙ্গিতে, অন্যের থালায় তিনি ভাত খাওয়ার লোক নন। তার একটা ইগো আছে না, এটা বড় ব্যাপার। এবার এখানে তিনি বরঞ্চ খানিকটা সুনাম সুখ্যাতি কুড়িয়ে নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যে এই আমেরিকা অন্য আমেরিকা, এই অন্য আমেরিকা অন্য দেশের মধ্যে কোথাও গিয়ে নাক গলানোর চেষ্টা করে না। আদৌ কি তাই? সেটা তো পরবর্তী সময় ক্রমশ প্রকাশ্য। কিন্তু আপাতত কড়া ব্যবস্থা। সংস্থার 10,000 কর্মীর মধ্যে 9,700 জনকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন? ট্রাম্প শুধু বলেছেন দুর্নীতি প্রকাশ্যে এসছে,
কিন্তু মার্কিন মিডিয়া রিপোর্ট বলছে মার্কিন করদাতার অর্থ ওই মার্কিন ধনকুবের জর্জ সোরোসের হাতে তুলে দেওয়া হয়েছিল। আর জর্জ সোরোস সেই টাকায় শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইউক্রেন, সিরিয়া, ইরান, পাকিস্তান, ভারত, ব্রিটেন, এমনকি আমেরিকায় সামাজিক অস্থিরতা তৈরির জন্য খরচ করেছে। মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন জর্জ সোরোসের ছেলে অ্যালেক্স। শুধু সোরোস নয়, ইউনুসের গ্রামীণ ব্যাংক সরাসরি ইউএসএইড থেকে অনুদান পেত। কয়েকজন বাংলাদেশি পররাষ্ট্র বিশেষজ্ঞের দাবি কি জানেন? এই ইউএসএইড থেকে ইউনুসের সংস্থা যা পেত তার একাংশ নাকি ওই ইউনুস পাঠিয়ে দিতেন ক্লিন্টন ফাউন্ডেশনে। তাদের আবার অর্থ সাহায্য হিসেবে এই টাকাগুলোকে দিয়ে দেওয়া হতো। মানে বুঝতে পারছেন, এই অভিযোগটা যদি সত্যি হয় তাহলে সাইফনিং হতো, টাকা ঘুরিয়ে ওই ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ঢুকতো ইউনুসের হাত ঘুরে। তাহলে তো মেনে নিতেই হবে যে আমেরিকাতেও কাটমানি কালচার রয়েছে। চেনা চেনা লাগছে না ব্যাপারটা? অনুপ্রেরণার এফেক্ট অত দূরে রয়েছে নাকি? না, এগুলো দেখুন, এগুলো জাস্ট কাকতালীয়ভাবে মিল ঠিল থাকতে পারে, কিন্তু শোনা কথা এখন অবধি। এগুলো যতক্ষণ না তথ্য প্রমাণ আসছে ততক্ষণ কিছু বলা উচিত না। ট্রাম্প শুধু দুর্নীতির অভিযোগ তুলেছেন, কাটমানির অভিযোগ তো তোলেননি। প্রশ্ন হলো, ইউএসএইড আর জর্জ সোরোস ভারতের কি ক্ষতি করেছে? সেটা তো এবার বিজেপি সাংসদরা বলা শুরু করবেন। এতদিন রাহুল গান্ধী আদানি আদানি বলে চেঁচিয়েছেন, এবার বিজেপির সাংসদরা সোরোস সোরোস বলে চিৎকার শুরু করবে। দেখলাম তো নিশিকান্ত দুবেরা কীভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন, দেখলেন তো? আর তারা দায়িত্ব বুঝে নিয়ে কাজে নেমে পড়েছেন। আর নরেন্দ্র মোদী নিশ্চিন্ত হয়ে ফ্রান্স ও আমেরিকা সফরে চলে গেছেন। যাবেনই তো। ইউরোপ আর ফ্রান্সে এখন তো বসন্তের সুবাতাস বইছে। এবার পশ্চিমবঙ্গের হাওয়া কেমন? হ্যাঁ, এইটা হচ্ছে এই মুহূর্তের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং সেটা বোঝাতে কিছু কথা তো বলতেই হবে, যেটা আপনারা জানেন। আজ সেটা না বললেই না। में से कितने लोग हैं जो कभी क्रिकेट मैच होता है तो टीवी पे क्रिकेट देखते हैं? कितने लोग हैं? सब हैं? आपने देखा होगा जब खेलते हैं तो स्टेडियम में से आवाज आती है। यस सर। बैट्समैन क्या करता है? आपको सुनता है कि वो उस बॉल को देखता है? बॉल को देखता है। अगर वो एसी में लग जाए, उसने सिक्सर कहा है, चलो लगाओ सिक्सर, तो क्या हो जाएगा? দেখলেন, এটা অদ্ভুত আলাপচারিতা না? পোশাকি নাম পরীক্ষা পে চর্চা। কিন্তু নরেন্দ্র মোদীর কথাগুলো, সেগুলো তো আসলে রাজনীতির চর্চার বিষয়। খেয়াল করে দেখুন, বোর্ডের পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের টিপস দিতে গিয়ে প্রধানমন্ত্রী কি বললেন? বললেন, গ্যালারি থেকে দর্শকরা যতই সিক্সার সিক্সার বলে চেঁচাক, ব্যাটসম্যানের মনোসংযোগ থাকে ওই বলের ওপর, দর্শকদের চিৎকারের ওপর নয়। কারণ বলের থেকে নজর সরলেই তো ব্যাস উইকেট ছিটকে যাবে, আউট। নরেন্দ্র মোদী পড়ুয়াদের মনঃসংযোগের পাঠ দিয়েছেন। আশ্চর্য হলেও কিন্তু সত্যি, জানেন তো, যে এবং কাকতালীয় হবে একই দিনে একই সময় জাতীয় স্তরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানে 1-to-1 লড়াই হলে, যাকে এই মুহূর্তে বিরোধী জোটের মুখ হিসেবে তৃণমূল দেখতে চায়, এবং যার নাম অটোমেটিক্যালি এই মুহূর্তে হয়তো সবার আগে আসবে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরীক্ষার প্রিপারেশন শুরু করে দিয়েছেন। এবং মনঃসংযোগ, সেটা তার ওই ক্লাসেরও মূল কথা। কোথায় মনঃসংযোগ করতে বললেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী ক্লাস অ্যাটেন্ড করেছিলেন তৃণমূল বিধায়করা। এবার বিধানসভায় দেখুন, কোনো অধিবেশন শুরুর দিন মুখ্যমন্ত্রী দলের বিধায়কদের একবার করে ওই ডুজ অ্যান্ড ডোন্টস এটা ঝালিয়ে দেন আর কি। মানে কী করবেন, কী করবেন না, কী বলবেন, কী বলবেন না, এগুলো সব পাখি পড়ার মতো বুঝিয়ে দেন। আজ বাজেট অধিবেশনের শুরুর দিন, সুতরাং বসাটার মধ্যে কোনো নতুনত্ব নেই, নতুনত্ব অন্য জায়গায়। দলীয় বিধায়কদের ওই মনঃসংযোগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কোন দিকে মনঃসংযোগ করতে হবে? 2026-এর প্রস্তুতি শুরু করে দিলেন তিনি। পরের বছর বড় পরীক্ষা, বিধানসভা ভোট, সুতরাং এখন আর ডাইনে বায়ে একদম মন দেওয়া নেই।
তাহলে যদি মন না দাও, যদি মনঃসংযোগ ঠিক থাকে, যদি পাখির চোখের মতো শুধু ওই বলটা মানে ওই 26-এর বিধানসভা ভোটটা দেখতে থাকো, তাহলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলে দিয়েছেন, তাহলে আর কোনো চিন্তার কিচ্ছু নেই। তৃণমূল 2/3 আসন জিতে ফের ক্ষমতায় আসবে, চতুর্থবার ক্ষমতায়। এবার এই বিষয়টা দেখতে গিয়ে হঠাৎই মনের মধ্যে একটা প্রশ্ন চলে এলো। সহজ অঙ্ক, দলের মনঃসংযোগ বাড়াচ্ছেন, অনুপ্রেরণা উদ্দীপনা সব বাড়িয়ে দিচ্ছেন, কনফিডেন্স বাড়াচ্ছেন, সব থেকে বড় কথা আর একবার ক্ষমতায় আসতে চলেছে দল। কিন্তু একটা ছোট অঙ্কের জায়গাও তো রয়ে গেল। 294 আসনের বিধানসভায় 2/3 মেজরিটি মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা। এটার মানে কি? মানে 196টা আসন। এবার 2021 মানে শেষবার তৃণমূল কতগুলো আসন জিতে ক্ষমতায় এসেছিল একবার খেয়াল করে দেখুন তো, 215। তারপর লোকসভা ভোটেও 42টার মধ্যে 29টা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনগুলোতেও তাদেরই জয় জয়কার। মানে জয়ের যে ট্রেন্ড সেটা আপরাইজিং, ওপর দিকেই যাচ্ছে, নিচের দিকে তো নামছে না। তা সত্ত্বেও তাহলে 21-এর তুলনায় 19টা কম আসন জেতার টার্গেট দিলেন কেন মুখ্যমন্ত্রী? সবাই তো নিজের আগের রেকর্ডকে ছাপিয়ে যেতে চায়, সেটাই তো স্বাভাবিক। ম্যানেজমেন্টের থিওরি কী বলে জানেন? মানে এটা আপনারা সবাই করেন, জানেন আপনারা, চাঁদের দিকে টার্গেট করে যদি ইঁট ছোড়েন তাহলে সেটা অন্তত বাড়ির ছাদ অবধি তো পৌঁছবে। এই তো বাংলা ব্যাপার, এটা হচ্ছে বাংলা ম্যানেজমেন্ট। কর্পোরেট থিওরি একটু বলে যে টার্গেট সেট করা, মানে যেটা টার্গেট অ্যাকচুয়াল তার থেকে অনেক দূরে টার্গেটটা রাখো, আরও বড় করে টার্গেটটা দেখাও। তাহলে কর্মচারীদের বাড়তি মানে খাটনি খাটতে হবে, বাড়তি চেষ্টা করতে হবে, তাতে সত্যিকারের যে টার্গেটটা সেই লক্ষ্যে পৌঁছানোটা সহজ হয়ে যাবে। মানে আপনার যদি টার্গেট হয় 1 লক্ষ টাকা তোলা, তাহলে কর্মীদের বলুন এক্ষুনি আমার বাজার থেকে 2 লক্ষ টাকা লাগবে। তখন কর্মীরা দেখবে যে ও বাবা এত বড় টার্গেট, হুড় মুড়িয়ে ঝাঁপিয়ে পড়বে। 1 লক্ষ টাকাটা তো অনায়াসে এসে যাবে। 2-4 টাকা তারপরেও যা বাড়তি আসবে সেটা লাভের লাভ, কিন্তু ক্ষতিটা হবে না। এইটাই হচ্ছে একটা মানে যে কোনো ক্ষেত্রে টার্গেট সেটিংয়ের একদম গোড়ার কথা, মূল মন্ত্র। কিন্তু এই কথাগুলোর সঙ্গে, এই থিওরির সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা সেটা তো খাপ খাচ্ছে না। মুখ্যমন্ত্রী তো অঙ্কে ভুল করেন না। আর দেখুন রাজনীতি সেটাও তো দিনের শেষে এক ধরনের ম্যানেজমেন্ট বটেই। মানি ম্যানেজমেন্ট, পাবলিক ম্যানেজমেন্ট, ভোট ম্যানেজমেন্ট, মাদার অফ অল ম্যানেজমেন্ট। এর থেকে বড় ম্যানেজমেন্ট ক্লাস আর হয় নাকি? দেখুন ইদানিংকালে তৃণমূলের অন্যতম ক্রাইসিস ম্যানেজার কুণাল ঘোষ 2 দিন আগেই কিন্তু বলে দিয়েছিলেন যে তাদের দল এবার 250টা আসন পাবে। তার মানে মনে হচ্ছিল যে না ঠিক লাইনে আছে, মিলে যাচ্ছে। এর আগের বার 215 ছিল, এবার 250 টার্গেট বাড়িয়ে দিয়েছেন। এর আগে দেখুন খেয়াল করে ওই যখন বিজেপির হয়ে অমিত শাহরা টার্গেট দিয়েছিলেন 200-250 যে রকম পারেন দিয়েছিলেন, তাতে অ্যাটলিস্ট 77 অবধি তো পৌঁছেছিল। তাহলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সাথে তৃণমূল নেত্রীর এই সংখ্যাগত ফারাকটা কেন হলো? মানে যেখানে তৃণমূল নেত্রী যা বলেন সেটাই তো দলের সবার মনের কথা হয়ে যায়। এক্ষেত্রে তাহলে কি হলো? একটা জিনিস হতে পারে জানেন তো, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ওই ম্যাক্সিমামটা বলেছেন, এতটা অবধি, ওপরে হাতটা কোথায় সেটা বলেছেন, তলার হাতটা দিতে ভুলে গেছিলেন। সেটা তৃণমূল নেত্রী দিয়ে দিয়েছেন। মিনিমাম কত হতেই হবে তার একটা আন্দাজ দিয়েছেন। 2/3 বলছেন, 2/3 কত সেটা আপনারা হিসাব করে বলুন। গত কয়েকদিন ধরে বেশ কিছু ওরা বলছিল 250 সিট, হ্যাঁ এখন পরিবর্তন হলো কিনা সেটা দেখুন। মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন বিপুল সংখ্যক আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন পশ্চিমবঙ্গের। উনি 21 সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ, হায়েস্ট মুসলিম তোষণ, কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন। তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে, এবারে গোয়া দখল করতে যাব। এখানকার মায়েদের 1000 টাকা দেন, গোয়ার মায়েদের বলেছিলেন 5000 দেবেন। বড় একটা শূন্য নিয়ে এসেছেন। ত্রিপুরা দখল করতে গেছিলেন,
নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন। বেশি ভাবনা চিন্তার তো দরকার নেই। বাংলায় যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এই মডেলটাই দেখিয়ে দিয়েছে বিজেপিকে কি করে রোখা যায়। তো এটা সারা দেশ দেখতে পাচ্ছে, বাকি সময় এলে দেখা যাবে। দেখুন, যার যার নিজস্ব রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে, ফলে শুভেন্দু অধিকারী বলতেই পারেন তাদের থেকে একটু বেশি পেয়েছে, মানে ৭৭-এর বদলে ২১৫, একটু তো হয়ই আর কি। আর কুণাল ঘোষ বলতেই পারেন যে তারা যা করেছেন সেটাই আলটিমেট। এবার কুণাল ঘোষের বলার আরেকটা বাড়তি জায়গা রয়েছে। সাম্প্রতিককালে দেখুন খেয়াল করে, যেটা উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারদের জুটি করতে পারেনি, অরবিন্দ কেজরিওয়াল যা করতে পারেনি, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিচ্ছেন। সে লড়াইটা লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন হোক বা কোনো উপনির্বাচন, কোথাও বিজেপিকে দাঁত ফোটাতে দিচ্ছেন না তৃণমূল নেত্রী। তার দেওয়ালে বারবার ধাক্কা খেয়ে ফিরতে হচ্ছে বঙ্গ বিজেপির নেতাদের। এবার বাংলায় অপারেশন লোটাস এখন পর্যন্ত যে সফল হয়নি সেটা তো পরিষ্কার। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলই যে বিজেপি বিরোধিতার সেরা মডেল, প্রমাণিত মডেল, এটা নিয়েও প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। কিন্তু এত কিছু সত্ত্বেও একটা সামান্য প্রশ্নের উত্তর তো মিলছে না। দিল্লি দখলের পরে বিজেপি তাদের পরবর্তী লক্ষ্যটা ঘোষণা করে দিয়েছে। সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই বলছেন এবার লক্ষ্য বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানেন যে রাজনীতি অত সহজ নয়। সেই ২০০১-এ তিনি বলেছিলেন হয় এবার নয়তো নেভার। সেই নেভারটা এবার হতে সেটা মোটামুটি ২০১১ লেগে গেছিল। কতদিন অপেক্ষা? ১০ বছর। এবার যে লক্ষ্যে পৌঁছতে তার এত কিছুর পরেও ১০ বছর লেগেছিল, সেই লক্ষ্যে চতুর্থবারের জন্য টিকে থাকতে ২১-এর জেতা আসনের তুলনায় কম আসনের লক্ষ্যমাত্রা কেন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? অবাক হচ্ছেন না? এরা যে বিজেপি ভোট ভাগের কোনো সম্ভাবনা তো অন্তত খাতায় কলমে নেই। বাম কংগ্রেসের সাম্প্রতিক পারফরমেন্স সেটা তৃণমূল নেত্রীর চিন্তার কারণ হতে পারেন না। তিনি নিজে অঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন অন্যান্য রাজ্যে এই ভোট ভাগাভাগির কারণে, মানে ইন্ডিজোটের দলগুলোর মধ্যে ভোট ভাগাভাগির কারণে ইন্ডিজোটের দলগুলোরই ক্ষতি হয়েছে, সেটা আপ হোক বা কংগ্রেস। হরিয়ানায় কংগ্রেস, এখানে আপ। কিন্তু এখানে আবার তিনি পরিষ্কার করে দিয়েছেন ওই কংগ্রেসের সাথে কোনো জোটের প্রশ্নই হয়নি। তাহলে এখানে তিনি ওই ভোট ভাগাভাগির রাস্তা নিজেই খুলে দিচ্ছেন, নাকি তিনি কনফিডেন্ট ভাগটা করবে কে? হ্যাঁ, ওই ভাগের কোনো ভাগের কোনো ভাগ হবে না আর কি, এরকম ব্যাপার আর কি। তো সম্প্রতি পারফরমেন্সগুলো দেখেই হয়তো তৃণমূল নেত্রী এত নিশ্চিন্ত হতে পারছেন। আজ বিধানসভায় ওই দলীয় বৈঠকে তিনি কিন্তু বলে দিয়েছেন ২৬শে রাজ্যে একাই লড়বেন তারা, এবং জাতীয় স্তরে যতই ওই বিজেপি বিরোধী জোটের অংশীদার হন, কাউকে এ রাজ্যে অন্য কোনো বিরোধী দলকে বিজেপি বিরোধিতার জন্য জমি তৃণমূল ছাড়বে না। এত আগে পরিষ্কার করে দিলেন তিনি। এবার তিনি যখন এত আগে পরিষ্কার করে দিলেন, তখন তো বোঝাই যাচ্ছে যে তার কনফিডেন্সে বিন্দুমাত্র আঘাত আসেনি। ওই জন্যই তিনি বললাম যে সমস্ত ঠঙ্ক কষে দেখিয়ে দিয়েছেন অন্যান্য রাজ্যে যা হোক, এখানে সেই ব্যাপারগুলো, মানে ভোট ভাগাভাগির অঙ্ক কাজ করবে না, কারো সাহায্য লাগবে না তৃণমূলের, আবার কেউ তৃণমূলের বাড়া ভাতে ছাই দিতেও পারবে না। কিন্তু এই যে জিনিসটা, সেটা বলে দেওয়ার পরেও, কনফিডেন্সটা বাড়িয়ে দেওয়ার পরেও টার্গেটটা লিমিটেড করে দিলেন কেন? তাহলে তৃণমূল নেত্রী কি মনে করছেন যে ২৬-এর লড়াইটা আপাত দৃষ্টিতে চেনা শত্রুদের থেকে হয়তো সহজ, কিন্তু কোনো হয়তো ছদ্মবেশী মেঘের আড়ালে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে তাকে লড়তে হবে? সেই জন্যেই কি তিনি ওই সাবধানের মার নেই বলে একটা রিয়েলিস্টিক টার্গেট রেখেছেন দলের সামনে, যাতে তারা আত্মবিশ্বাসী থাকুন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী, মানে ওভার কনফিডেন্ট না হয়ে পড়ে। তার সঞ্চালক যেখানে যান, আরএসএস যেখানে যায়, তারা এই মেরুকরণের রাজনীতি করে, ধর্মীয় উস্কানি দিয়ে, ধর্মীয় আস্থার নাম করে, ধর্মভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে ধর্মীয় বিভাজন তৈরি করে, যাতে এটা বিজেপির পক্ষে। 11 দিনের জন্য পশ্চিমবঙ্গে এসেছেন মোহন ভাগবত। গতকাল আরএসএসের রাজ্য দপ্তর কেশব ভবনে বৈঠক করেছেন। আগামীকাল আর পরশু সংঘের 9 জন শীর্ষ নেতার সঙ্গে তার বৈঠক রয়েছে।
পূর্ব বর্ধমানের তালিতে আগামী 16 তারিখ তার সভা রয়েছে, প্রকাশ্য সভা। তাতে বড় জমায়েতের লক্ষ্য নিয়েছে আরএসএস। দেখলেন তো, সিপিআইএমের রাজ্য নেতারা মনে করছেন যে মোহন ভাগবতের যাবতীয় পরিশ্রমের লক্ষ্য ওই 2026 বিধানসভা ভোটের লড়াইয়ে বিজেপিকে কয়েক কদম এগিয়ে দেওয়া। পরিসংখ্যান কি বলছে জানেন তো? তাহলে বুঝতে পারবেন যে কেন মুখ্যমন্ত্রী এই সংখ্যাটা ওরকম লিমিটেড করে আসলে একটা সতর্ক বার্তা দিয়েছেন তার দলকে। পরিসংখ্যান বলছে সম্প্রতি যে 3 রাজ্যে বিজেপি সফল হয়েছে, সেই মহারাষ্ট্র, হরিয়ানা আর দিল্লিতে আসলে ওই গ্রাসরুট স্তরে, মানে বুথও শুধু না, একদম গ্রাসরুট স্তরে নিরলস পরিশ্রম করেছেন আরএসএসের কর্মীরা। মহারাষ্ট্রে 80,000, হরিয়ানায় 70,000 আর দিল্লিতে 50,000টা সভা করেছে আরএসএস। এবার এই 50,000, 80,000 এটা শুনে ভাবছেন তো এইসব আবার হয় নাকি? একটা ভোটে কতগুলো সভা করতে পারে? এতগুলো সভা আসলে এগুলোই আমরা যেরকম জানি, আমাদের সেই চিন্তাভাবনা, সেই স্ট্র্যাটেজির থেকে আরএসএস স্ট্র্যাটেজি একদম আলাদা। তারা ওই আমরা বড় অ্যাটলিস্ট স্ট্রিট কর্নারও যেরকমভাবে ভাবি, ওরা সেগুলোকে সভা বলে ধরেন না। ওদের কাছে সভা হচ্ছে, ধরুন আপনি যাচ্ছেন দোকানে দাঁড়িয়ে কিছু কিনছেন, সেখানে হয়তো আরও 1-2জন দাঁড়িয়ে রয়েছেন, কিছু এলাকায় কীভাবে নোংরা জমা পড়ে রয়েছে, নোংরা পরিষ্কার হচ্ছে না, সেই নিয়ে একজন ক্ষোভ প্রকাশ করে গেলেন এবং এর জন্য তৃণমূলের কাউন্সিলর কীভাবে দায়ী সেটা ক্ষোভ প্রকাশ করে গেলেন। আপনার মনের মধ্যে ব্যাপারটা একটু ঢুকে গেল। ওদের হিসেবে কিন্তু এটাও একটা সভা। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের বিভিন্ন নামও আছে, যুগ্নুবাদ, মহল্লা সংযোগ, অধিকার বিচার, এরকম 3-4 রকম নাম রয়েছে। এগুলোর মাধ্যমে জনসংযোগ করে আরএসএস। প্রত্যেকটার একটা আলাদা আলাদা ক্যারেক্টার আছে, বৈশিষ্ট্য আছে। আর তার মধ্যে একদম মানে ন্যূনতম স্তরে সেটা হচ্ছে ওই যেরকম বললাম, হয়তো দোকানে, চায়ের দোকানে, বাজারে যেতে যেতে, বাসে, ট্রামে, এই সমস্ত আর কি। এই দিল্লিতে যুগ্নু মানে হচ্ছে জোনাকি, অন্ধকারে জোনাকি দপদপ করে জ্বলে, আলো দেখায়। বঙ্গ বিজেপির আপাতত আলো দেখার ভরসা অন্ধকারের মধ্যে কি এটাই? মোহন ভাগবত কি আলো দেখাবেন? বিজেপি বিরোধীরা কিন্তু জানেন যে সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে আরএসএস থাকে না, তারা সরাসরি বিজেপিকে ভোট দিতেও বলে না। কিন্তু তাদের ওই যে বললাম, ওই ছোট ছোট সভাগুলো ভোটারদের মনে একটা প্রত্যক্ষ এবং খুব আস্তে আস্তে একটা হুইসপারিং ক্যাম্পেনের মতো কানে কানে বলে দেওয়া, ফিস ফিস করে বলা, আস্তে আস্তে ছড়িয়ে পড়ে লোকের মনের মধ্যে, নির্দিষ্ট জনবিন্যাস অনুযায়ী, নির্দিষ্ট সমস্যা অনুযায়ী এই কথাগুলো বলতে বলতে তার লোকের মনে প্রভাব তৈরি করে। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই কারণেই কয়েকটা আসনকে বেনিফিট অফ ডাউট দিচ্ছেন? তার কি মনে হচ্ছে যে ওই বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং তাকে কেন্দ্র করে এ রাজ্যে যে রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে, সেই পরিবেশ পরিস্থিতিকে কাজে লাগিয়ে মোহন ভাগবতরা বেশ কয়েকটা আসনে পার্থক্য করে দেবেন? পূজনীয় সংঘচালক মোহন ভাগবতের পশ্চিমবঙ্গ সফরের মধ্যে অস্বাভাবিকতা কিচ্ছু নেই। পূজনীয় সংঘচালকের প্রবাস সূচি 1 বছর আগে থেকে তৈরি হয়ে যায়। হিন্দু শক্তিকে এক হয়ে থাকার জন্য, এক হয়ে লড়ার জন্য আমরা সবাই একসাথে সনাতনীরা কাজ করছি। তৃণমূল কংগ্রেসই বাংলাকে ভালো রেখেছে এবং কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করে আরও ভালো কাজ করতে পারে তৃণমূল কংগ্রেস। ফলে কোথায় কি হচ্ছে, দিল্লিতে কি হলো, অমুক জায়গায় কি হচ্ছে, এর ন্যূনতম প্রভাব বাংলায় পড়বে না। কুণাল ঘোষের কথা শুনলে না মাঝে মধ্যে মনে হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের গলা শুনছি। সে বলেছিল না, বামফ্রন্টকে হারাতে পারে একমাত্র উন্নততর বামফ্রন্ট। সে উন্নততর ফল সে যাজ্ঞে, সেটা বামপন্থীরা মনে রাখবেন আর কি। দেখুন, কয়েকদিন আগে বাঁকুড়ার জঙ্গল থেকে জিনাতকে ধরা হয়েছিল, মনে আছে? সেই বাঘটা, বাঘিনী, ওড়িশার শিমলিপাল থেকে পালিয়েছিল যে, সেই বাঘিনীকে খাঁচায় ঢোকানোর পর মুখ্যমন্ত্রী বলেছিলেন বাঘবন্দি খেলায় এগিয়ে বাংলা। বাংলার সেই গর্বে অবশ্য আজকে ধাক্কা লেগেছে, জানেন তো? কুলতলির বাঘ ধাক্কা দিয়েছে। সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গলকে জঙ্গলে ফেরাতে গেছিলেন বনকর্মীরা। ঝোপ থেকে বেরিয়ে এক বনকর্মীকে আক্রমণ করেছিল বাঘ। ঘেঁটিটা
ধরতে যাবে এই সময় সেই বনকর্মী তার মুখের মধ্যে শটান হাত ঢুকিয়ে দেন। সেই যাত্রায় বেঁচেছেন। যারা সুন্দরবনের জল জঙ্গলে যাতায়াত করেন তারা জানেন, লঞ্চে করে হাওয়া খেতে খেতে বাঘিনীকে ওই নদী পেরোতে দেখা একটা জিনিস, আর সুন্দরবনের মাটিতে বাঘের মুখোমুখি হওয়াটা আরেকটা জিনিস। তার এমনই দাপট যে ভয়ের চোটে লোককে গাছে উঠে পড়তে হয়। আজকে কুলতলিতে যখন বাঘ দাপাচ্ছে তখন গাছে উঠে পড়েছিলেন স্থানীয় এক বাসিন্দা, আর মাটিতে হুটোপুটি খেতে খেতেও ওই আহত কর্মী দেখিয়েছেন সব কিছুরই একটা অ্যান্টিডোট থাকে, সব রোগের ঠিক সময় ঠিক ট্রিকটা জানলে বাঁচা যায়। সব রোগের যেরকম একটা ওষুধ থাকে না, তেমনি বাঘে তাড়া করলে বা বাঘে আক্রমণ করলে কি করতে হয় তার একটা টোটকাও তো শিখলাম। বাঘের মুখের মধ্যে শটান ওই ঘুষি মারার ভঙ্গিতে হাত ঢুকিয়ে দিলে বাঘ নাকি ছেড়ে দেয়। বাঘে মানুষই যখন টানাটানি হচ্ছে তখন অন্য বনকর্মীরা কোনো মতে ওই বাঘের মাথায় লাঠির বাড়ি ঠাড়ি মারছেন, আর তখনই ওই বললাম যে বনকর্মীকে ধরেছিল সে তার মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, তাই বাঘ চলে গেছে। এবার পালে বাঘ পড়লে কি করতে হয় সেই ট্রিকটা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ও কি বুঝিয়ে দিলেন, টোটকা দিয়ে দিলেন। বিধানসভা বৈঠকে আজ মদন মিত্রের নাম করে নাকি বকাবকি করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন একজন মানুষ বারবার ভুল করবেন আর বারবার ক্ষমা চাইবেন, তা হয় নাকি? এবার গত সপ্তাহেই তো আচমকা মুখ খুলেছিলেন মদন মিত্র। টিকিট দেওয়া থেকে শুরু করে তাতে টাকা পয়সা, মন্ত্রী বাছাই, বিভিন্ন কিছু, অনেক কিছু কি বলেননি। তৃণমূলের সব কিছুতেই ওই লেনদেনের গল্প ঢুকে পড়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন। এমনকি যে ভোট কুশলী সংস্থার সঙ্গে ওই খাতায় কলমে এখনও তৃণমূলের চুক্তি আছে, সেই সংস্থার বিরুদ্ধেও কামারহাটির বিধায়ক একাধিক অভিযোগ করেছিলেন। এবার মদন মিত্র কাকে নিশানা করে কথা বলছেন, কাকে খাটো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চতা বোঝাচ্ছেন, এটা বুঝতে কিন্তু কারো অসুবিধা হয়নি। অনেকেই ভেবেছিলেন যে মদন মিত্র দুটো কাণ্ড করে থাকতে পারেন। এক, ওই টাইমিং বুঝে গেছেন এইটাই হচ্ছে আসল সময়, ঠিক যেরকম বিজেপি এতদিনে বীরেন সিংকে পদত্যাগ করালো, ঠিক সেরকম এটাই হচ্ছে মুখ খোলার আসল সময়, তাই মুখ খুলেছেন। আবার অনেকেই ভেবেছিলেন যে মদন মিত্র তো আসলে মুখ, তার মুখ দিয়ে যে কথাগুলো বেরোচ্ছে বলছেন তিনি, বলাচ্ছেন অন্য কেউ, এই কথাগুলো যে একটা কনফিউশন তৈরি করতে পারে এটা বোঝাতেই কি আজ মদন মিত্রকে ভৎসনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি সেই যে পুরনো একটা কথা আছে, আমে দুধে মিশে যাবে আটি গড়াগড়ি খাবে, এটাও মনে করিয়ে দিলেন। সূক্ষ্ম সূক্ষ্ম সব ইঙ্গিত, রাজনৈতিক ইঙ্গিত চারপাশে ঘুরে বেড়াচ্ছে মণিমাণিক্যর মতো, এটা জাস্ট কুড়িয়ে নেওয়ার অপেক্ষা। দেখুন, বইমেলার উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠে নাকি কালীঘাটে গেছিলেন মদন মিত্র। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অতিথি হিসেবে ডাকও পেয়েছিলেন সাম্প্রতিক সময়ে, মানে সোকল্ড ব্রাত্য হয়ে থাকা তিনি। এবার এটা নাকি সমজদারদের বোঝার জন্য বেশ ভালো ইশারা ছিল। এই ইশারাতেই অনেকে নাকি বুঝে গেছিলেন যে মদন মিত্র এখন তৃণমূলের সেই পক্ষ যে পক্ষ দলকে পরিচালনা করছে এই মুহূর্তে, যাদের রমরমা। এবার যদি তাই হবে তাহলে বকুনিটা কি তার প্রাপ্য ছিল, নাকি এই তিরস্কারই মদন মিত্রের পুরস্কার? যা করার করা হয়ে গেছে, কাজ এখনকার মতো কমপ্লিট। এবার মানে ওই অনেক সময় অভ্যস্ত মোমেন্টাম বলে একটা জিনিস আছে, সেই মোমেন্টামে যদি আরও কিছু বেরিয়ে যায়, তাই এটা হচ্ছে সেফটি ভালভ নামিয়ে বন্ধ, এবার চুপ করে থাকুন। এটাই কি কামারহাটির বিধায়ককে বুঝিয়ে দিলেন নাকি মুখ্যমন্ত্রী? একই সঙ্গে এই সাম্প্রতিক সময়ে উদয়ন গুহ থেকে শুরু করে হুমায়ুন কবির বা নারায়ণ গোস্বামী, মানে যে যে নেতা দলকে অস্বস্তিতে ফেলেছিলেন তাদেরও কি বুঝিয়ে দেওয়া হলো মদন মিত্রের ভুল যদি একটা সময়ের পর ক্ষমার অযোগ্য হয় তাহলে তাদের ক্ষেত্রে কি হতে পারে? যাতে ভাইপোর কাছে কেউ না যায়, মেসেজ ক্লিয়ার।
প্যাক 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 প্যাকের কাছে কেউ না যায়। ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে। আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে, দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে, পিসি ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে। মদন মিত্র যে সত্যি কথা বলেছেন তাতে তার কপালে যে ভর্ৎসনা জুটবে তা জানাই ছিল। কারণ তৃণমূলে সত্যি কথা বললে তাকে অপমানিত হতে হয়, তৃণমূলে চুরি জোচ্চুরি করলে তার পুরস্কার পেতে হয়। লেনাদেনা যেখানে মুখ্যমন্ত্রী ভালো হবে সেখানে পুরস্কার, আর যেখানে ভালো ঠিক হচ্ছে না তিরস্কার। দেখুন, জগন্নাথ বাবু বা সুজন বাবু যে ভাবনাটা যেরমভাবে ভাবছেন সেটা তো ঠিকই আছে। আমি শুভেন্দু অধিকারীর কথাটা ভাবছিলাম। ওই কথা একটা আছে না, সাপের হাঁচি বেঁধে চেনে। অনেকদিন ওইখানে ঘর করেছেন তো শুভেন্দু বাবু খুব ভালো জানেন। ওই জন্যই দেখুন একটা ঐক্যবদ্ধ কথার শব্দ তিনি ব্যবহার করলেন। বুঝতে হয় রাজনীতিতে এই শব্দগুলোর বিরাট মাহাত্ম্য। দেখুন, আপনারা দেখেছেন দমকলের মহড়া দেখেছেন তো, নিজেরাই মহড়ার জন্য মানে বিভিন্ন অফিস টফিসে এটা হয়, নিজেরাই লোকজনকে বোঝানোর জন্য আগুন লাগায়, তারপর নিজেরাই নিভিয়ে ফেলে। বোঝানো হয় যে আগুন লাগলে কি করবেন। মদন মিত্রের বিস্ফোরণটা সেটাতে কীরকম দমকল গন্ধ নেই, একটু খেয়াল করে দেখুন তো। কথা নেই, বার্তা নেই, হঠাৎ বিস্ফোরক বক্তব্য রাখলেন, দুদিন টানা যা খুশি তাই বলে গেলেন। আর যখন বললেন দলের শীর্ষ নেতৃত্বকে বিন্দুমাত্র বিচলিত দেখালো না, দলের সহযোদ্ধারা গায়ে মাখলেন না, মদন মিত্রকে শোকজ করা হয়েছে এমন কোথাও শুনিনি। তিনি আচমকা ইংরেজি আর বাংলা মানে দুটো ভাষাতে আবার হাত চিঠি দিয়ে ক্ষমা চেয়ে নিলেন, আর তারপর ধমক খেলেন। আবার তার মধ্যে একটা ইঙ্গিত চলে এলো। সত্যি রাজ্য রাজনীতি এটা জটিল, কিন্তু খুব যাদের অভিজ্ঞতা তারা মাঝে মধ্যে ওই আমাদের বোঝার জন্য দু চারটে করে টিপস দিয়ে দেন। সবকটা টিপস মিলিয়ে কিন্তু ভাববেন, একটা দিয়ে কখনো বুঝতে যাবেন না। এই বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা দিয়েই দেখুন না কেন কি কাণ্ডটাই না হলো। রাজ্যপাল বাজেট অধিবেশনের শুরুতে বক্তৃতা দেন, এবার আমার সরকার বা মাই গভর্নমেন্ট বলে সম্বোধন করেন। সাম্প্রতিককালে রাজ্যপালের সাথে রাজ্য সরকারের যা সম্পর্ক, তাতে তিনি আমার সরকার বা মাই গভর্নমেন্ট বললে কেউ হেসেও ফেলতে পারেন, সেটা বড় কথা না। কিন্তু যাই হোক, এটাই নিয়ম রীতি, রাজ্যের লিখে দেওয়া বক্তব্য তাকে পড়তে হবে। রাজ্যপাল আজ 31 মিনিট বলেছেন, প্রথম 11 মিনিট বাংলায়, তারপর 20 মিনিট ইংরেজিতে রাজ্যের লিখে দেওয়া বক্তব্যই পড়েছেন, কিন্তু বিনা বাক্যব্যয়ে নয়। রাজ্যপালের আপত্তিতে বেশ কিছু বক্তব্য পাল্টাতে হয়েছে। মোদ্দা কথা, পুরনো ভাষণে মানে যেটা তাকে লিখে দেওয়া হয়েছিল তাতে তেরে কেন্দ্রের নিন্দা করা হয়েছিল, তিনি সেগুলো পড়তে রাজি হননি। হবেন না জানাই কথা, তাই বদল হয়েছে। নতুন মানে তিনি বদল কিছু করার নেই, তিনি বাদ দিয়ে গেছেন ওইগুলো। নতুন ভাষণে রাজ্যের প্রশংসা ছিল, কিন্তু কেন্দ্রের নিন্দাও ছিল না। রাজ্যপালের সেই ভাষণ পাঠে তো ওই জন্য আর আপত্তি নেই, বাদছাদ দিয়ে যা বলার বলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যপালের আপত্তিটা এত সহজে মেনে নিল রাজ্য সরকার? অতীতে তো এরকম সহনশীলতা নাকি অ্যাডজাস্টমেন্ট যাই বলুন আর কি, বিভিন্ন শব্দের তো বিভিন্ন ধরন হয়, তা এগুলো তো দেখা যায়নি। নাকি দিল্লির পতনের পর রাজ্য সরকারও হয়তো ভাবছে কেন্দ্রের সাফল্য তো আছেই, একে কি আর এত সহজে নিন্দা করা যাবে? মানে মোদ্দা কথা, কেন্দ্রের নিন্দা করতে রাজ্য সরকারের মধ্যেও কি এখন দ্বিধা তৈরি হয়েছে? রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে। তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। তিনি বলেছিলেন, এগুলো আমি পড়ব না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন। যে পাঠ করলেন আজকে তিনি, সে তো নিশ্চয়ই সরকারি চিরকালীন গভর্নার্স অ্যাড্রেসে যেটা বলেন সেটা সরকার লিখে দেয়। কোনো অ্যাডিশন অল্টারেশন থাকলে সেটা মানে রাজ্যপাল প্রস্তাব দেন,
সেটা সরকার মেনেও নেওয়া হয়। আমার মনে হয় উনি এই প্রসিডিওরের কিছুই খবর রাখেন না। কোনো একটা অ্যাডজাস্টমেন্ট আবার এমনভাবে হয়েছে দিল্লির নির্দেশে যে রাজ্যপালকে ডাকা হচ্ছে, উনি আজ গেছেন, বাজেট বক্তৃতা দিয়েছেন, এবং সেই কারণে রাজ্যপালের যেটা যেটা আপত্তি সেইটা সরকার বাজেট বক্তৃতা থেকে বাদ দিয়ে দিয়েছে। মানে বিজেপি যেন কোনোভাবে অখুশি না হয়। হ্যান্সের গল্পটা মনে আছে? হল্যান্ডের হার্লেমের সেই সাহসী ছোট্ট ছেলেটা একদিন সন্ধেবেলা যে বাঁধের সামনে দিয়ে বাড়ি ফিরতে গিয়ে দেখেছিল যে বাঁধের ফুটো দিয়ে আস্তে আস্তে জল বেরোচ্ছে। বাকি বন্ধুরা বাড়ি চলে গেলেও হান্স একাই সেই অন্ধকারে সেই ফাটলের মধ্যে আটকে নিজে শুয়ে পড়েছিল, হাত ঢুকিয়ে দিয়েছিল সেই ফাটলের মধ্যে। এবার হয়তো বুঝেছিল যে এই যা অবস্থা, এখন যদি এই ফাটলটা ছেড়ে রেখে দিয়ে সে গিয়ে গ্রামে গিয়ে লোকজনকে ডেকে আনতে যায়, তাহলে ততক্ষণে ওই ফাটল বেড়ে গিয়ে বাঁধটাই হয়তো ভেঙে যেতে পারে। বাঁধ ভাঙলে গোটা গ্রাম ভেসে যাবে। এই বাচ্চা ছেলে কিন্তু নিজের বুদ্ধি, নিজের বিবেচনাবোধ কত প্রখর ছিল, সে বিন্দুমাত্র দ্বিধা করেনি, নিজেই সারা রাত ওই বাঁধ আগলে পড়ে থাকতে। এবার সকালে গ্রামের লোকজন দেখতে পেয়ে তারপর সেই বাঁধটা সামলেছিল। এবার দেখুন, হান্স যদি সেদিন না থাকতো বা তার যদি ওই বিবেচনা বোধটা না থাকতো, তাহলে তো গ্রামটা ভেসে যেত। তার বিবেচনা বোধের জন্য গ্রামটা বেঁচেছে। এবার এই হল্যান্ডের সেই হান্স যদি বালুরঘাটে থাকতো, ভাবছেন তো কে কোথায়, তার সাথে এখানকার কী সম্পর্ক? কথা তো সেটাই। একই ঘটনারই তো শিকার হয়েছে বালুরঘাটের লোকজন। আত্রেই নদীর বাঁধের একাংশ ভেঙে পড়েছে। ভাঙাটা শুরু হয়েছিল কাল সন্ধ্যে থেকে। হান্সের মতো স্থানীয়রাও বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা করেছিলেন। চোখের সামনে দেখতে পেয়েছিলেন বাঁধের বড় বড় ফাটলগুলোকে, কিন্তু সেখানে আগলে ঝাঁপিয়ে পড়ে জল আটকানোর তো কোনো উপায় নেই। তাই হান্সের মতো বাঁধটাকে কেউ এগিয়ে আসেননি সামলাতে। আজ সকালেই সেই আত্রেই নদীর ড্যামের একটা বড় অংশ ভেঙে পড়ল। ড্যাম ভাঙবে আর ড্যামেজ হবে না, সেটা হয় নাকি? কিন্তু তাই বলে গতবার উদ্বোধন হয়েছে যে বাঁধটা, সেটা এবারই এভাবে ভেঙে গেল কেন? তাও আবার কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না, শুকনো ডাঙা আচার খাওয়ার মতো ব্যাপার। না আছে ঝড় বৃষ্টি, না আছে উত্তাল নদী, না বান, না কিছু। গত বছর জানুয়ারিতে বালুরঘাটে উপস্থিত থেকে এই আত্রেই নদীর বাঁধের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি জানতেন যে বছর ঘুরতে না ঘুরতেই 15 মিটার লোহার স্ট্রাকচার, কংক্রিটের দেওয়াল সব ভেঙে পড়ে যাবে, তাহলে তিনি কি কাণ্ডটাই করতেন ভাবতে পারেন? আফটারঅল একটা এই মুহূর্তে সরকার, একটা টানাটানির সরকার, কত কষ্ট করে কত কিছু করছে, কিছুই করা যাচ্ছে না। তার মধ্যে যেটুকুনি করছে সেটাও যদি এভাবে ভেঙে পড়ে। বাংলা একটা প্রবাদ আছে না, বিনা মেঘে বজ্রপাত। বালুরঘাটে কথাটা চেঞ্জ হয়ে গেছে, ওখানে বিনা কারণে ভাঙলো বাঁধ। পড়ে যাচ্ছে পাথর, সিঁড়ি ভেঙে চলে গেল। এটাই আমাদের সমস্যা, বাড়ি ঘর দিয়ে কি হবে? কখন এটা ভাঙছে? এটা সন্ধ্যার থেকে প্রচন্ড পরিমাণে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, পাড়গুলো সব ভেঙে যাচ্ছে। এখন বাড়ি যাচ্ছে, সেগুলো ভেঙে যাবে। কি কি কারণে ভাঙছে কি মনে করছেন? কাজটা হয়তো ঠিকভাবে হয়নি, সেইভাবে কাজটা করতে পারিনি, ওই জন্যই হয়েছে। বন্যার সময় হলে তো আরো বেশি ভয়ঙ্কর হতো, খরার সময়ের জন্য একটু রক্ষা পাবে। দেখে তো মনে হচ্ছে নিম্নমানেরই কাজ হয়েছে, আর একটু ভালো কাজ করতে হবে। আর একটু ভালো কাজ করলে ভালো হতো। সিঁড়িগুলো আছে, সিঁড়িতে কোনো রড নেই, নিচ থেকে মাটি ডাউন হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে, তার থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে বড় ধরনের রাখা হয়েছে। মানে একদম নিম্নমানের কাজ হয়েছে, নিম্নমানেরই কাজ হয়েছে ধারের কাজগুলো। আপাতত যে জলের ভেলোসিটিটা, এটা কমানোটাই মেন টার্গেট। তো ওনারা বালির বস্তা এগুলো বলেছে, ভেলোসিটিটা কমাতে হবে। আজ থেকে অনেকগুলো বছর আগের কথা, জানেন তো, তখন একটা অন্য জায়গায় কাজ করতাম। তো সেই চ্যানেলে একজন রিপোর্টার একটা খবর করেছিলেন, একটা এরকমই বাঁধ, সে বাঁধটা সামলানোর জন্য বিভিন্ন বস্তা টস্তা দিয়ে চাপা দেওয়া হয়েছিল, বস্তা ভর্তি করে। সেখানে বলা হয়েছিল সিমেন্টের বস্তা আর বালির বস্তা এরকম দেওয়া হচ্ছে। তো সেই তৎকালীন সেই জায়গার রিপোর্টার সেই বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দেখিয়েছিলেন, না সিমেন্ট আছে না বালি আছে, সেখানে পরিষ্কার কাদা মাটি রয়েছে। ফলে একটু জল আসতেই যা হওয়ার তাই হয়েছে, সেগুলো সব ভেসে চলে গেছে। শক্তপোক্ত বাঁধ ভাঙা, সেটা তো আমরা দেখলাম। তারপরের সিদ্ধান্তটা, সেটা তো ব্যাক টু বেসিক্স,
মানে ফের একবার বালি দিয়ে অস্থায়ী বাঁধ, সেটাই তো হয়েছে। ভেঙে যাওয়া বাঁধের ছবিটা দেখছিলাম, জানেন তো, নীল সাদা রংটা পর্যন্ত অ্যাজ ইট ইজ রয়েছে। নীল সাদা রং শুধু নয়, উদ্বোধনের ভিত্তিপ্রস্তরটাও তো ঝাঁ চকচকে। ওগুলো নোংরা হওয়ার সময় পায়নি, শুধু বাঁধটাই নিজের শিরদাঁড়ায় ভর করে দাঁড়িয়ে থাকতে পারলো না। ঝড় বা জলের চাপ ছিল না, কিন্তু সিন্ডিকেটের চাপ থাকলেও থাকতে পারে। হয়তো নিম্নমানের সামগ্রী, সেটার চাপও থাকতে পারে। বিরোধীরা অভিযোগগুলো নিয়ে তো ঝাঁপিয়ে পড়েছে। আসলে কি জানেন তো, এই বাঁধ এ রাজ্যের না একটা ভালো পলিটিক্যাল ইস্যু। ফি বছর বর্ষায় এই সমস্ত অস্থায়ী বাঁধ টাঁধ বিভিন্ন জায়গায় ভেঙে যায়, নেতারা ছুটে যায়। কিন্তু এটা তো আবার পাকাপোক্ত বাঁধ। আত্রে এই বাঁধটা বর্ষায় ভাঙলে নেতারা তো আরও বেশি করে ছুটে যেতেন, হয়তো ত্রাণ দিতেন, আবার ত্রাণ নিয়ে অভিযোগও করতেন। এগুলো হতো, কেন্দ্র বনাম রাজ্য, বিজেপি বনাম তৃণমূল, সব চলতো। আর আসল কাজটা সেটা কি হতো, বা এখন কি হবে, বা যারা এখন নদীর পাড়ে রয়েছে তাদের কি অবস্থা? সেখানে বালির বস্তা দিয়ে ঠেকনা দেওয়া হয়। এখন তো মনে হচ্ছে এই সমস্ত ঠেকনা দেওয়া বাঁধই কিন্তু ঠিক আছে, জানেন তো। নদী পাড়ের বাসিন্দারা অন্তত মানসিকভাবে প্রস্তুত থাকেন যে যখন তখন ভেসে যাওয়া হবে। এটাই তো একটা মেন্টাল প্রিপারেশন, মানসিক প্রস্তুতি, এটাই ভবিতব্য। আত্রের এই কংক্রিটের বাঁধটা তৈরি হওয়ায় স্থানীয়রা মাঝখান থেকে নিশ্চিন্ত হয়ে গেছিলেন। কিন্তু শত হোক, ভোটার তো, হ্যাঁ, নিশ্চিন্ত থাকবেন হয় নাকি? কখন আস্ত বাড়ি হেলে পড়বে আর কখন ঝাঁ চকচকে ড্যামের ড্যামেজ হয়ে যাবে কেউ কোনো গ্যারান্টি দিতে পারবেন না। এই বাড়ি হেলার ঘটনায় তাও প্রমোটার আর ক্রেতা দুদলের ওপরেই দোষ চাপানো যায়, আর কারোর কোনো দোষ নেই। কিন্তু সেচ দপ্তরের আন্ডারে তৈরি হওয়া ড্যাম ভাঙলে দায় কার? কঠিন প্রশ্ন। তবে একটা কথা স্বীকার করতেই হবে, জানেন তো, বর্ষা নেই তো, তাই আত্রেই ড্যাম সংলগ্ন মানুষগুলো আজ তো বেঁচে গেলেন, কিন্তু প্রশ্নগুলো সেগুলো এড়ানো যাচ্ছে। 32 কোটি টাকা দিয়ে তৈরি করা ড্যামটার এরকম একটা ড্যামেজ কিভাবে হলো? কেন এভাবে আচমকা ভেঙে গেল? প্রকৃত কারণটা জানা যাবে নাকি সেটাও জলের সঙ্গে ভেসে যাবে? মুখ্যমন্ত্রীর অভ্যাসই হচ্ছে বিন তুগলকের মতো, মোহাম্মদ বিন তুগলকের মতো, উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি কোন জায়গায় বাঁধটা করতে হবে। আর তারপরে তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। নিম্নমানের কাজ তো হবেই, তার কারণ ওখান থেকে ভাগ গেছে ওসির কাছে, ওসির মারফতে ভাগ গেছে পিসির কাছে, এঘাট ওঘাট ঘুরে সব টাকা কালীঘাটে এসে পৌঁছয়, তো জানি। কিন্তু মজা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলো চুপ, ইডি চুপ, সিবিআই চুপ। আজকে তো রাজ্যপাল সেগুলো বলেই দিয়েছেন যে কী ভেঙে গেছে না যাচ্ছে। তিনি নিজেরা দাঁড়িয়ে এখানে বলে গেলেন যে ভারতবর্ষের আমরা এখন একটা লিডিং স্টেট, এবং দ্যাট ইজ ডিউ টু মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে আমরা 1 নম্বর জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু বলে গেলেন। তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা অবাস্তব কথা আমাদের কাছে। নস্ট্রাডামুস নামে 500-600 বছর আগে এক ভদ্রলোক ছিলেন, জানেন তো। ফ্রান্সের সেই মানুষটার সব কিছু নাকি একদম হুবহু মিলে গেছে, যত ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি নাকি কবিতার আকারে বলেছিলেন যে একটা সময় আসবে যখন পৃথিবী নড়ে উঠবে, জল উত্তাল হবে, মানুষের বাসস্থান হেলে পড়বে। কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, তাই না? তাই কলকাতার ওই বাঘাযতীনের 3তলা বাড়িটা হেলে যাওয়া, আত্রেই ড্যামের একাংশ ভেঙে পড়াটা এখন কি মনে হচ্ছে জানেন তো, এগুলো কোনো রকম গাফিলতি বা দুর্নীতি কোনোটাই নয়। এগুলো সব ওই নস্ট্রাডামুসের ভবিষ্যৎবাণী, অ্যাক্ট অফ গডও বলতে পারেন। তো এগুলো নিয়ে তৃণমূল বা সরকারকে দোষারোপ করার কোনো মানেই হয় না। বাড়ি হেলা বা বাঁধে অবহেলা, এগুলো তো সব ওপরওয়ালার হাতে। সরকার, পুরসভা, এদের হাতে শুধুই উন্নয়ন। সেই উন্নয়নেই এবার ত্রিনয়ন খুলে গেছে কামারহাটি পুরসভার। অবৈধ বাড়ি ভাঙতে গাঁইতি কোদাল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে পুরকর্মীরা। এটাকে কিন্তু হ্যান্ড অফ গড ভাবতে পারেন। কামারহাটিতে বেআইনি বা অবৈধ বাড়ি যা তৈরি হয়েছে, আর সেগুলোতে লেনদেন ভরপুর হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু সে যাই হোক, সেগুলো সব এখন টার্গেট। উন্নয়ন বলে কথা তো, পুরসভার দায়িত্বপ্রাপ্তদের অনেক কাজ, এই এত ব্যস্ততার কারণে এতদিন এই অবৈধ কাজগুলোকে চোখে পড়েনি হয়তো। এখন হেলছে আর একে একে নিভিচে দেউটি।
চাপে পড়ছে পুরসভা। তাই কামারহাটিতে একটা দুটো না, 57টা, ঠিক শুনছেন, 57টা বাড়ি ভাঙার সিদ্ধান্ত হয়েছে। একটা ব্যাপারে তো নিশ্চিন্ত, জানেন তো, মানে ভাঙা কবে শুরু হবে, কতক্ষণে হবে, একটা জিনিস হবে, এই বাড়িগুলো অন্তত হেলে পড়ার চান্স পাবে না। কিন্তু এলাকায় বাড়ি ভাঙার যে সিদ্ধান্ত, যেখানে এই বিভিন্ন বাড়ি ঠাড়িগুলো রয়েছে বেআইনিভাবে তৈরি হয়েছে বলে পুরসভাই মনে করছে, সেখানেই তো একটা ঢাউস বাড়ি রয়েছে, যে বাড়িটা নিয়ে তো প্রচুর প্রশ্ন এলাকার মানুষের। মালিকের পরিচয় কি জানেন? জায়ান্ট সিং। মনে পড়েছে আপনাদের? সেই বেধড়ক মার ক্লাব ঘরে একদম দাবাং শাসক অনুগামী, ধরে আনার বদলে পিটিয়ে তক্তা বানানোর কারিগর। পুরসভা সব বাড়ি ভাঙলেও জায়ান্টের বাড়ি না, ওটাতে কোনো হাত দিচ্ছে না। কেন? পুরসভার যুক্তি, মালিকের খোঁজ মেলেনি, তাই ওই অবৈধ বাড়িটা ভাঙা হচ্ছে না। যেন ওই শিক্ষা দেওয়ার জন্য সামনে দাঁড় করিয়ে রেখে চোখের সামনে বাড়ি ভাঙাটাই নিয়ম। জায়ান্টদের অবৈধ বাড়ি বানানো, জায়ান্টদের অবৈধ কারবার, আসলে এ সমস্ত জায়গান্টিক জিনিসপত্র এগুলো চট করে নজরে পড়ে না, বা নজরে পড়তে নেই। আর যে নতুন করে এতদিন চোখে না পড়ার পর জায়ান্টকে চোখে পড়বে না বা তার বাড়িকে চোখে পড়বে না, এটা নতুন কি? তাই বাকি সব বাড়ি ভাঙলেও জায়ান্টের বাড়িটা ওই পুরসভা বলছে আপনি থাকছেন স্যার।